the today's light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে ডিটারমাইন দ্য শর্টেস্ট অ্যান্ড লংগেস্ট ওয়েভলেন্থস অফ লাইম্যান সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম। ওকে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে লাইম্যান সিরিজের আমাদের শর্টেস্ট অ্যান্ড লংগেস্ট ওয়েভলেন্থটা আমাদের জানতে চাওয়া হয়েছে। ওকে, লাইম্যান সিরিজটা আমাদের কখন তৈরি হয়? যখন কোনো অ্যাটমের ক্ষেত্রে, মানে স্পেশালি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কোনো কক্ষ থেকে যখন ইলেকট্রন জাম্প করে ফার্স্ট কক্ষে চলে আসে, তখন কিন্তু আমাদের এই লাইম্যান সিরিজটা আমাদের পাওয়া যায়। ওকে, তো এটা কখন পাওয়া যায়? when electron jumps from any orbit to, sorry, this is falls from any orbit to first orbit. ওকে, এখানে ফলস লেখা যায়, জাম্পস লেখা যায়, একই কথা। মানে যে কোনো অরবিট থেকে ফার্স্ট অরবিটে যখন ইলেকট্রনটা আসে, তখন কিন্তু আমাদের এই লাইম্যান সিরিজটা পাওয়া যায়। ওকে, এখন আমাদের যেটা জানতে চাওয়া হয়েছে প্রশ্নে, সেটা হচ্ছে কিন্তু আমাদের শর্টেস্ট অ্যান্ড লংগেস্ট ওয়েভলেন্থ। ওকে, এখন এই বিষয়টা কেন হয়ে থাকে যে নর্মালি কি হয় যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে হায়ার এনার্জি লেভেল থেকে বা হায়ার অরবিট থেকে যখন ইলেকট্রন লোয়ার অরবিটে আসে, তখন কিন্তু ইলেকট্রনটা এনার্জিকে লুজ করে, আর এই এনার্জি কিন্তু রেডিয়েশন হিসেবে এমিট হয়ে যায়। ওকে, আর এই এমিটেড রেডিয়েশনের যে ওয়েভলেন্থ, সেটাকেই কিন্তু আমরা মেজার করে থাকি। ওকে, এখানে আমাদের শর্টেস্ট অ্যান্ড লংগেস্ট ওয়েভলেন্থটা কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে। ওকে, এখন এই যে আমরা ওয়েভলেন্থটা মেজার করে থাকি, সেটা কিন্তু মেজার করা হয় বাই দ্য হেল্প অফ রিডবার্গ ফর্মুলা। ওকে, তো আমরা একবার লিখে নেবো এখানে যে দ্য ওয়েভলেন্থ lambda for any ট্রানজিশন মানে কোনো একটা ডেফিনেট কক্ষপথ থেকে আর একটা কক্ষপথে ইলেকট্রনের যে চলে আসা বা ইলেকট্রনের যে কক্ষপথ চেঞ্জ করা, এটাকে কিন্তু বলা হয় ট্রানজিশন। ওকে, ট্রানজিশন অফ ইলেকট্রন। তো দ্য ওয়েভলেন্থ ফর এনি ট্রানজিশন is given by Rydberg formula. আমরা রিডবার্গ ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা ওয়েভলেন্থটাকে কিন্তু মেজার করে থাকি। ওকে, তো রিডবার্গ ফর্মুলাটা আমাদের কাছে কি রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। রিডবার্গ ফর্মুলায় কিন্তু বলা হয় 1 by lambda দ্যাট ইজ ইকুয়াল টু আর জেড স্কোয়ার। এটাকে শুধুমাত্র আর লিখা হয় বা আর এইচ দ্বারা ডিনোট করা হয়। তো আর জেড স্কোয়ার ইন্টু 1 by n1 স্কোয়ার minus 1 by n2 স্কোয়ার। ওকে, সো দিস ইজ আওয়ার এন্টায়ার ফর্মুলা। তো এই ফর্মুলায় প্রত্যেকটা এলিমেন্ট কি এইখানে আমাদের যে আর, অথবা এটাকে আর এইচ দ্বারা ডিনোট করা হয়, এটা কিন্তু হচ্ছে আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট। দিস ইজ আওয়ার রিডবার্গ কনস্ট্যান্ট। এর ভ্যালুটা কি হয়ে থাকে? দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.097 ইন্টু 10 to the power 7 মিটার ইনভার্স। ওকে, এইটা হচ্ছে এর ভ্যালু। এইটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ফর আওয়ার ইজ অফ ক্যালকুলেশন, এটাকে আমরা কিন্তু নিয়ে নেব 1.1। ওকে, 1.1 ইন্টু 10 to the power 7 মিটার ইনভার্স। এখানে n1 and n2টা কি সেটা বোঝার আগে আমি আরেকটা জিনিস এখানে বলতে চাইবো যে আমরা ধরে নিলাম এটা আমাদের কাছে একটা হাইড্রোজেন অ্যাটম। ওকে, এর বাইরে একটাই কক্ষপথ রয়েছে। এখন এই যে এই ইলেকট্রনটাকে যদি আমরা এক্সাইট করি বা বাইরে থেকে আমরা যদি এনার্জি প্রোভাইড করি, তাহলে কিন্তু এই ইলেকট্রনটা এনার্জি গেইন করে কিন্তু হায়ার এনার্জি স্টেটে কিন্তু চলে যাবে। ওকে, মানে হায়ার অরবিটে চলে যাবে। ওকে, এইখান থেকে তার ট্রানজিশন কোথায় হয়ে গেল? হায়ার অরবিটে। কিন্তু এখানে কিন্তু এই ইলেকট্রনটা গিয়ে ফিক্স হয়ে যায় না। এইখান থেকে ইলেকট্রনটা কিছু সময় পরে কিন্তু আবার পুনরায় তার প্রাথমিক কক্ষে কিন্তু আবার ফিরে আসে। আর এর দরুন কিন্তু কি হয় যে এই ইলেকট্রনটা যেটুকু এনার্জিকে অ্যাবজর্ব করেছিল, সেই এনার্জিটা কিন্তু সে আবার এমিট করে ফেলে। ওকে, সেই এনার্জিটাকে সে আবার এমিট করে ফেলে।
আর এই যে এনার্জির স্পেকট্রাম, এটাকে আমরা হাইড্রোজেন স্পেকট্রাম বলে থাকি। ওকে, এখন কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে ইলেকট্রনের ট্রানজিশনটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কাছে বেশ কয়েক প্রকারের কিন্তু সিরিজ রয়েছে। তো আমাদের কাছে প্রথম যে সিরিজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লাইম্যান সিরিজ। ওকে, এখানে আমাদের প্রশ্নটা কিন্তু লাইম্যান সিরিজের উপরেই দেওয়া রয়েছে। তো এইখানে হচ্ছে N1টা আমাদের সেই প্রাথমিক কক্ষপথ যেখানে আবার ইলেকট্রনটা আফটার ট্রানজিশন ফিরে আসবে। ওকে, তো N1টা হচ্ছে কিন্তু আমাদের ফর লাইম্যান সিরিজ কিন্তু ফার্স্ট অরবিট। যে কোনো কক্ষপথ থেকে ফার্স্ট অরবিটে যখন ইলেকট্রনটা আফটার ট্রানজিশন ফিরে আসবে তখন সেখানে কিন্তু আমাদের লাইম্যান সিরিজটা পাওয়া যায়। তো লাইম্যান সিরিজের জন্য কিন্তু আমাদের N1টা কিন্তু আমাদের 1 হবে। তো দিস ইজ ফর লাইম্যান সিরিজ। Okay, this is for Lyman series. Okay, now এখন আমরা যদি N2 এর কথা বলি, মানে যে কক্ষপথ থেকে ট্রানজিশন হয়ে নিয়ে প্রাথমিক কক্ষপথে ফিরে আসছে সেই কক্ষপথটাকে কিন্তু আমরা N2 হিসাবে কনসিডার করব। এখন এই N2টা কিন্তু আমাদের যে কোনো কিছু হতে পারে। ওকে, এখানে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো কক্ষপথ হতে পারে। ওকে, যে কোনো কক্ষপথ থেকে ফার্স্ট কক্ষপথে ফিরে আসে, এখানেই আমরা কিন্তু লাইম্যান সিরিজটাকে পাবো। তো লাইম্যান সিরিজের ক্ষেত্রে কিন্তু আমাদের N2টা যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমাদের N1 যেটা সেটা কিন্তু আমাদের 1ই থাকবে। ওকে, যে কোনো কক্ষপথ থেকে ফার্স্ট অরবিটে যখন ইলেকট্রনের ট্রানজিশন হবে তখনই আমরা লাইম্যান সিরিজটা পাবো। ওকে, তো আমরা N1 আর N2 এখানে আমরা কিন্তু ডিনোট করে ফেললাম। এরপরে আমরা কিন্তু ক্যালকুলেশনটা দেখব। আমাদের ক্যালকুলেট করতে হবে আমাদের শর্টেস্ট অ্যান্ড লংগেস্ট ওয়েভলেন্থ। ওকে, তো এবার আমরা 1 বাই 1 দেখে নেব শর্টেস্ট ওয়েভলেন্থ অ্যান্ড লংগেস্ট ওয়েভলেন্থ। এখানে একটা জিনিস, যে আমাদের যে জেড যেটা আমাদের এই ফর্মুলায়, জেডটা হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার। ওকে, অ্যাটমিক নাম্বার। এরপর প্রথমে আমরা দেখে নেব আমাদের শর্টেস্ট ওয়েভলেন্থের জন্য আমাদের ক্যালকুলেশনটা কি দাঁড়াবে। তো শর্টেস্ট ওয়েভলেন্থ ল্যামডা মিনিমাম। ওকে, এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা দেখে নেব। এর ক্ষেত্রে কি হবে, যে এর ক্ষেত্রে শর্টেস্ট ওয়েভলেন্থ আমরা কখন পাবো, when n2 equal to infinite। ওকে, যখন ইনফাইনাইট থেকে ইলেকট্রনটা একদম প্রাথমিক মানে প্রথম কক্ষপথে ফিরে আসবে তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাক্সিমাম এনার্জি এমিটেড হবে। ওকে, এনার্জি কিন্তু আমাদের ম্যাক্সিমাম এমিটেড হবে। এর ধরুন এনার্জিটা ম্যাক্সিমাম এমিটেড হবে। আর এনার্জি যদি ম্যাক্সিমাম হয় আমরা জানি যে E ইকুয়াল টু hc বাই ল্যামডা। ওকে, যে কোনো ওয়েভের সাথে অ্যাসোসিয়েটেড এনার্জি কি হয়, hc বাই ল্যামডা। এখন আমরা এনার্জি যদি ম্যাক্সিমাম করে ফেলি তাহলে কিন্তু আমরা যে ল্যামডা বা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু আমরা মিনিমাম পাবো। ওকে, তো আমাদের মিনিমাম ল্যামডার জন্য কিন্তু আমাদের এনার্জি গ্যাপটা কিন্তু ম্যাক্সিমাম রাখতে হবে। আর ম্যাক্সিমাম এনার্জি গ্যাপ আমরা কখন পাবো, যখন ইলেকট্রনের ট্রানজিশনটা ইনফাইনাইট থেকে ফার্স্ট অরবিটে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু মিনিমাম আমাদের যে ওয়েভলেন্থ সেটা কিন্তু আমরা পাবো। ওকে, তো এর জন্য আমাদের N2 কি হতে হবে, N2 এই ক্ষেত্রে আমাদের হতে হবে ইনফাইনাইট, মানে ইনফাইনাইট থেকে ইলেকট্রনটা ফার্স্ট কক্ষপথে কিন্তু নেমে আসবে। ওকে, তো আমরা ক্যালকুলেশনটা এবার দেখে নেবো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। এবার আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো 1 বাই ল্যামডা, এখানে আমরা ল্যামডা মিনিমাম ক্যালকুলেট করছি। এটা ছিল আমাদের RH, এখানে R এর ভ্যালু হচ্ছে আমাদের 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 7। ওকে, ইন্টু এখানে Z থাকে RZ, Z এর মান এখানে কিন্তু দিস ইজ ফর হাইড্রোজেন অ্যাটম, ফর H অ্যাটম Z ইকুয়াল টু 1। অলরাইট, তো এইখানে আমাদের Z এর ভ্যালু কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। ওকে, দিস ইজ 1 বাই N1টা আমাদের কত থাকবে, ফার্স্ট, যেহেতু লাইম্যান সিরিজের ক্ষেত্রে N1টা আমাদের ফার্স্ট থাকে, তো 1 স্কোয়ার ইজ 1 মাইনাস 1 বাই ইনফাইনাইটের স্কোয়ারে কিন্তু ইনফাইনাইটই হয়ে থাকে। ওকে, এইবার আমরা দেখে নেবো আমরা কি পাবো, 1 বাই ল্যামডা মিনিমাম দ্যাট ইজ ইকুয়াল টু 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু এইখানে আমরা কি পাবো, 1 বাই 1 মিনস ফাইনালি 1 মাইনাস এইখানে আমরা পাচ্ছি 1 বাই ইনফাইনাইট দ্যাট কামস আউট টু বি 0। তো এইখানে আমরা ফাইনাল কিন্তু 1ই পাচ্ছি। ওকে,
তো এইটা ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 1.1 ইন্টু 10⁻7, এটা আমরা পাচ্ছি। এবার আমরা যদি ল্যামডা মিনিমামটা বের করি তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে আমাদের ল্যামডা মিনিমাম যেটা বেরিয়ে আসবে সেটা কিন্তু হবে আমাদের 1/1.1 ইন্টু 10⁻7। ওকে, এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এটা পাবো প্রায় 0.911 ইন্টু 10⁻7। এই 10⁻7টা উপরে এসে নিয়ে কি হয়ে যাবে, 10⁻7। ওকে, এটা আমাদের মিটার হয়ে যাবে, যেহেতু এটা নিচে মিটার ইনভার্স ছিল, উপরে আসলে এটা মিটার হয়ে যাবে। তো এইটা যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, এই পয়েন্টটা আমরা যদি তুলে দিই তাহলে 911 ইন্টু 10⁻³ এর সাথে আরও অ্যাড হয়ে নিয়ে এটা -10 মিটার হয়ে যাবে। তো 10⁻10 মিটার মিনস অ্যাংস্ট্রং। সো ল্যামডা মিনিমাম ফাইনালি উই হ্যাভ 911 অ্যাংস্ট্রং। তো এইটা আমরা পেলাম এইখানে আমাদের ল্যামডা মিনিমাম। অলরাইট, এইবার আমরা এখানে বের করব কিন্তু ল্যামডা ম্যাক্সিমাম। যেভাবে আমরা ল্যামডা মিনিমাম পেলাম, ল্যামডা মিনিমামের ক্ষেত্রে আমাদের এনার্জি গ্যাপটা ম্যাক্সিমাম থাকতে হবে, তাহলে আমরা ল্যামডা মিনিমাম পাবো। ঠিক একই রকমভাবে ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে আমাদের এনার্জিটা মিনিমাম থাকতে হবে। এনার্জি গ্যাপ যদি মিনিমাম থাকে মানে আমাদের যে কোনো দুটো কনজিকিউটিভ অরবিটের ক্ষেত্রে যখন ইলেকট্রন ট্রানজিশন হবে, মানে এখানে লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1টা যদি আমাদের 1 হয় তাহলে n2টা কিন্তু অবশ্যই 2 হবে। ওকে, মানে সেকেন্ড অরবিট থেকে যখন ফার্স্ট অরবিটে ইলেকট্রনটা নেমে আসবে তখন কিন্তু আমরা লাইম্যান সিরিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ল্যামডাটা আমরা পাবো। ওকে, তো ফর শর্টেস্ট দিস ইজ লংগেস্ট ওয়েভলেন্থের ক্ষেত্রে আমরা কি পাবো, দ্যাট ইজ ল্যামডা ম্যাক্সিমাম। ওকে, এই ক্ষেত্রে আমরা কি পাবো, এটা কখন হবে, এটা তখনই হবে যখন when n2 that is equal to 2, মানে সেকেন্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে যখন আমাদের ইলেকট্রনটা নেমে আসবে। এই ক্ষেত্রেও আমাদের হাইড্রোজেন অ্যাটম রয়েছে, তো z equal to 1 হয়ে যাবে। আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব, 1/λ maximum that is equal to z এর ভ্যালু হচ্ছে আমাদের 1.1 ইন্টু 10⁻7, আর এখানে সরি দিস ইজ ভ্যালু অফ RH, দ্যাট ইজ রেডবার্গ কনস্ট্যান্ট, আর আমাদের h এর আমাদের যে z এর ভ্যালু সেটা হচ্ছে আমাদের 1, আর এইখানে আমাদের n1 এর ভ্যালু হচ্ছে 1, তো 1/1² মাইনাস, এটা নর্মালি রাখি 1/1² মাইনাস 1/2²। ওকে, তো এইখানে আমরা কি পাবো, 1/λ maximum দ্যাট ইজ ইকুয়াল টু 1.1 ইন্টু 10⁻7 ইন্টু এইখানে আমরা কি পাবো, দ্যাট ইজ 1/1 মাইনাস 1/4। ওকে, তো এইটা আমাদের হয়ে যাবে 1.1 ইন্টু 10⁻7 ইন্টু 3/4। ওকে, 1/λ max। তো এইখান থেকে আমরা ল্যামডা ম্যাক্স যদি বের করি তাহলে সেটা ক্রস মাল্টিপ্লাই হয়ে আমাদের কাছে কি দাঁড়াবে, 4/3 ইন্টু 1.1 ইন্টু 10⁻7। ওকে, এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এটা পাবো 1.215 ইন্টু 10⁻7 মিটার। ওকে, আমরা পয়েন্টটা যদি তুলে ফেলি তাহলে এখানে আমরা পাবো 1215 ইন্টু 10⁻10 মিটার। ওকে, এবার 10⁻10 মিটার মানে হচ্ছে আমাদের 1 অ্যাংস্ট্রম। সো আমাদের ফাইনাল যে ল্যামডা ম্যাক্সিমামটা আসছে সেটা হচ্ছে আমাদের 1215 অ্যাংস্ট্রম। ওকে, তো আমরা এখানে ল্যামডা মিনিমাম অ্যান্ড ল্যামডা ম্যাক্সিমামটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ল্যামডা মিনিমাম ইজ আওয়ার 911 অ্যাংস্ট্রম অ্যান্ড ম্যাক্সিমাম ইজ 1215 অ্যাংস্ট্রম। তো আমরা অপশনটা ম্যাচ করিয়ে নেবো। আমাদের ফার্স্ট অপশনটা ম্যাচ হচ্ছে 911 angstrom and 1215 angstrom. So this is our answer. এর পরের প্রশ্নে বলা হচ্ছে the electronic configuration of an element is 1s2, 2s2, 2p6, 3s2 and 3p3. In periodic table, the atomic number of the element that is just below this element. এই যে এলিমেন্টের এখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেওয়া রয়েছে এর ঠিক নিচে পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টটা রয়েছে সেটা আমাদের জানতে চাওয়া হচ্ছে। ওকে, তার অ্যাটমিক নাম্বারটা জানতে চাওয়া হচ্ছে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট যে ইলেকট্রন সেটা কিন্তু আমাদের পি সাবশেলে গেছে, মানে এটা আমাদের পি ব্লক এলিমেন্ট। ওকে, তো পি ব্লকের আমরা যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন সেটা যদি আমরা দেখি তাহলে দ্যাট ইজ NS1 NP1 NP2 NP3 NP4 NP5 and then finally NP6. ওকে, প্রথম যে আমরা যদি সেকেন্ড পিরিয়ডে যদি আমরা কথা বলি
সেকেন্ড পিরিয়ড, দিস ইজ সেকেন্ড পিরিয়ড। তো সেকেন্ড পিরিয়ডে আমরা কি পাবো, প্রথম যে আমাদের এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু আমাদের বোরন, তারপরে রয়েছে আমাদের কার্বন, দেন নাইট্রোজেন, দেন অক্সিজেন, দেন ফ্লোরিন অ্যান্ড দেন নিয়ন। ওকে, তো আমরা সেকেন্ড পিরিয়ডে পি ব্লকে যে এলিমেন্ট সেগুলো আমরা লিখলাম, 6টা এলিমেন্ট। ওকে, এইবার আমাদের বলছে যে 3p3 যে এলিমেন্টটা আমাদের দেওয়া রয়েছে 3p3, তো লাস্টে আমাদের কোন কক্ষপথে ইলেকট্রনটা গেছে, থার্ড থার্ড শেলে ইলেকট্রনটা গেছে, মানে এইটা আমাদের থার্ড পিরিয়ডের এলিমেন্ট। তো আমাদের এর নিচে থার্ড পিরিয়ডটা লিখতে হবে, দ্যাট ইজ থার্ড পিরিয়ড। এবার থার্ড পিরিয়ডে আমরা নাইট্রোজেনের নিচে কি পাই, নাইট্রোজেনের নিচে কিন্তু আমরা পাই ফসফরাস। ওকে, নাইট্রোজেনের নিচে আমরা পাই ফসফরাস। তো এইটা হচ্ছে আমাদের 3p3, দিস ইজ আওয়ার 3p3 এলিমেন্ট, দিস ওয়ান ইজ 3p3। ওকে, যেহেতু এর শেল পিরিয়ড নাম্বারটা হচ্ছে আমাদের থার্ড পিরিয়ড, আর এই লাস্ট ইলেকট্রন হচ্ছে p3। ওকে, সো দিস ইজ 3p3, দিস ইজ 3p3। তো এই হচ্ছে আমাদের এলিমেন্ট। তো এই যে এলিমেন্টটা আমাদের দেওয়া রয়েছে এইটা হচ্ছে কিন্তু আমাদের ফসফরাস। ওকে, দিস ইজ আওয়ার ফসফরাস। ওকে, আর ফসফরাসের ক্ষেত্রে যে আমাদের অ্যাটমিক নাম্বার সেটা কত, ফসফরাসের ক্ষেত্রে আমাদের যে অ্যাটমিক নাম্বার দ্যাট ইজ আওয়ার 15। ওকে, এইবার আমাদের জানতে কিন্তু চাওয়া হয়নি যে এটা কার অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া রয়েছে, এর নিচে যে এলিমেন্টটা রয়েছে তার অ্যাটমিক নাম্বারটা জানতে চাওয়া হয়েছে। তো এর নিচে যে এলিমেন্টটা রয়েছে সেটা যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে আমরা কি জানি, নাইট্রোজেন, ফসফরাস, দেন উই হ্যাভ আর্সেনিক, then we have antimony and then bismuth. Okay, this is nitrogen family. তো নাইট্রোজেন ফ্যামিলিতে আমাদের নাইট্রোজেনের পরে কি রয়েছে, নাইট্রোজেনের নিচে ফসফরাস, তার নিচে রয়েছে কিন্তু আমাদের আর্সেনিক। এখন আমাদের এলিমেন্টটা জানতে চাওয়া হয়নি, আমাদের এর অ্যাটমিক নাম্বারটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা অ্যাটমিক নাম্বার যদি কারো সরাসরি জানা থাকে তোমরা ডাইরেক্টলি এটাকে কিন্তু আনসার করতে পারবে যে আর্সেনিকের অ্যাটমিক নাম্বার হচ্ছে 33, কিন্তু যারা জানো না তারা কিভাবে ক্যালকুলেট করবে আমি সেটা একটু বোঝাবো। এইখানে আমি যদি পি ব্লকটাকে একটু ড্র করি, তো আমি পি ব্লকের এখানে টেবিলটা আমি এখানে বানিয়ে ফেললাম। এবার এখানে আমি এলিমেন্টগুলো লিখব। তো উপরে আমি এখানে লিখে নেব যে এইটা এইটা হচ্ছে আমাদের 18th গ্রুপ, দিস ইজ 17, দিস ইজ 16, দিস ইজ 15, দিস ইজ 14 অ্যান্ড দিস ইজ 13। এখানে আমাদের এলিমেন্ট কি কি রয়েছে, প্রথমে আমাদের রয়েছে বোরন ফ্যামিলি, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, দেন অক্সিজেন, দেন ফ্লোরিন অ্যান্ড দেন নিয়ন। ওকে, বোরন ফ্যামিলিতে কি কি রয়েছে, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড দেন থ্যালিয়াম। কার্বন ফ্যামিলিতে কি কি রয়েছে, কার্বন, দেন সিলিকন, দেন জার্মেনিয়াম, দেন টিন অ্যান্ড দেন লেড। নাইট্রোজেন ফ্যামিলিতে আমাদের রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, দেন উই হ্যাভ অ্যান্টিমনি অ্যান্ড দেন বিসমাথ। ওকে, অক্সিজেন ফ্যামিলিতে আমাদের রয়েছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অ্যান্ড দেন পোলোনিয়াম। এরপরে ফ্লোরিন, আমাদের হ্যালোজেন ফ্যামিলিতে রয়েছে আমাদের ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অ্যান্ড দেন অ্যাস্টাটিন। ওকে, আর এটা আমাদের নোবেল গ্যাস ফ্যামিলি, দিস ইজ নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, তো এইটা আমাদের পি ব্লক। এইখানে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে সেকেন্ড পিরিয়ড যে আমাদের এলিমেন্ট বোরন, বোরনের জন্য আমরা অ্যাটমিক নাম্বার আমরা জানি দিস ইজ 5, কার্বনের জন্য আমরা 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন ইজ 9 অ্যান্ড নিয়ন ইজ 10। ওকে, এখন আমরা সেকেন্ড পিরিয়ডের জন্য কিন্তু আমরা প্রত্যেকের অ্যাটমিক নাম্বার জানি। অনেকে থার্ড পিরিয়ডের জন্য কিন্তু প্রত্যেকের জানো, প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার জানো, কিন্তু তারপর থেকে কিন্তু আমাদের জানা থাকে না, বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু জানা থাকে না। তো সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, এখানে কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে আমাদের প্রশ্নে আর্সেনিকের অ্যাটমিক নাম্বার, সেটা আমরা কিভাবে ফাইন্ড করব। তো এটার জন্য আমাদের একটা ট্রিক রয়েছে যেটাকে আমরা ম্যাজিক নাম্বার বলি। ওকে, ম্যাজিক নাম্বার, যদি আমরা পি ব্লকের ক্ষেত্রে ম্যাজিক নাম্বারটা জানি তাহলে কিন্তু আমরা প্রত্যেকের অ্যাটমিক নাম্বারটা কিন্তু আমরা খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো। তো ম্যাজিক নাম্বার যেটা সেকেন্ড পিরিয়ড তার জন্য হচ্ছে কিন্তু 8, তারপরে থার্ড পিরিয়ডের জন্য 18, ফোর্থ পিরিয়ডের জন্য 18 অ্যান্ড দেন ফিফথ পিরিয়ডের জন্য কিন্তু হচ্ছে দ্যাট ইজ 32। এইটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, যে
যে এলিমেন্টটা রয়েছে তার সাথে যদি আমরা ম্যাজিক নাম্বারটাকে অ্যাড করি, তাহলে আমরা তার ঠিক নিচের যে এলিমেন্ট তার অ্যাটমিক নাম্বারটা পেয়ে যাব। ওকে, আমরা যদি সালফারের নিচে আমরা যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে সালফারের সাথে আমাদের 18 অ্যাড করতে হবে, অথবা আমরা যদি সালফারের ফাইন্ড আউট করতে চাই তাহলে অক্সিজেনের সাথে আমাদের 8 অ্যাড করতে হবে। ওকে, অক্সিজেনের সাথে যদি আমরা 8 অ্যাড করি, দেন 8 + 8 ইজ 16, আর আমরা জানি সালফারের যে অ্যাটমিক নাম্বার দ্যাট ইজ 16। ওকে, একই রকমভাবে আমরা যদি সেলেনিয়ামের অ্যাটমিক নাম্বার আমরা যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে 16-এর সাথে আমাদের কিন্তু 18 অ্যাড করতে হবে, তাহলে সালফারের যে ঠিক নিচের এলিমেন্ট সেলেনিয়াম তার কিন্তু আমরা অ্যাটমিক নাম্বারটা আমরা পেয়ে যাব। তো সেলেনিয়ামের অ্যাটমিক নাম্বার কি হয়ে যাবে? 16 + 18 দ্যাট ইজ 34। অলরাইট, এইভাবে কিন্তু আমরা অ্যাটমিক নাম্বারগুলো বের করতে পারবো। একই রকমভাবে সেলেনিয়ামের সাথে যদি আমরা 18 অ্যাড করি, তাহলে টেলুরিয়ামের আমরা 52 পেয়ে যাবো। ওকে, একই রকমভাবে আমরা যদি টেলুরিয়ামের 52 এর সাথে আমরা যদি 32 অ্যাড করি, তাহলে আমরা পোলোনিয়ামের পেয়ে যাবো 84। ওকে, তো এইভাবে আমরা কিন্তু যে কোনো ফ্যামিলির কিন্তু আমরা বা যে কোনো গ্রুপের কিন্তু আমরা প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার আমরা ফাইন্ড আউট করতে পারবো, যদি আমাদের ফার্স্ট মেম্বারের অ্যাটমিক নাম্বারটা মনে থাকে। মানে আমাদের যদি সেকেন্ড পিরিয়ডের অ্যাটমিক নাম্বারটা মনে থাকে, তাহলে কিন্তু আমরা অনায়াসে বের করতে পারবো। আর প্রত্যেকেরই কিন্তু সেকেন্ড পিরিয়ডেরটা মনে থাকে। ওকে, আমাদের এখানে প্রয়োজন কিন্তু আমাদের নাইট্রোজেন ফ্যামিলির বের করা, তাহলে আমরা নাইট্রোজেন ফ্যামিলির একবার দেখে নেব। ওকে, তো ফসফরাস এখানে আমাদের নাইট্রোজেন ফ্যামিলি, সেকেন্ড গ্রুপের জন্য হচ্ছে আমাদের 8 ম্যাজিক নাম্বার। তো নাইট্রোজেনের সাথে আমরা 8 যোগ করব, 7-এর সাথে 8 যোগ করলে কি পাবো আমরা? দ্যাট ইজ 15। তারপরে 15-এর সাথে 18 যোগ করলে আমরা পাবো এখানে 33। 33-এর সাথে আমরা যদি 18 যোগ করি, তাহলে আমরা এখানে পাবো 51, আর এর সাথে 32 যোগ করলে আমরা এখানে পাবো 83। ওকে, তো এটা আমরা পেয়ে গেলাম নাইট্রোজেন ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের কিন্তু আমরা অ্যাটমিক নাম্বার পেয়ে গেলাম। আমাদের জানতে চাওয়া হয়েছিল কিন্তু এইখানে আর্সেনিক। ওকে, যে ফসফরাসের ঠিক নিচে যে এলিমেন্টটা রয়েছে তার অ্যাটমিক নাম্বার কত। তো এখানে আমাদের আর্সেনিকের যে অ্যাটমিক নাম্বার হবে দ্যাট ইজ 33। ওকে, সো এই 33 কিন্তু হবে আমাদের এখানে আনসার। তো এখানে একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা অনেক কটা প্রশ্ন কিন্তু এবার হ্যান্ডেল করতে পারবো। ম্যাজিক নাম্বারটা আমাদের জানা থাকলো, তো যে কোনো আমরা এলিমেন্টের কিন্তু অ্যাটমিক নাম্বার বের করতে পারবো। ফর পি ব্লক এইখানে আমি দুটো ফ্যামিলির এক্সাম্পল দিলাম, বাকি তোমরা নিজেরা বাকি যে ফ্যামিলিগুলো থাকলো বা বাকি যে গ্রুপগুলো থাকলো এদের কিন্তু অনায়াসে তোমরা ইউজিং দিস ম্যাজিক নাম্বার প্রত্যেকটার কিন্তু অ্যাটমিক নাম্বার তোমরা অনায়াসে বের করতে পারবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে at 25 degrees Celsius a closed vessel contain equal amount of methane and oxygen gases. In the mixture the ratio of partial pressure of oxygen to the total pressure will be, মানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার আর টোটাল প্রেশার ইন দ্য ভেসেল এই দুটোর মধ্যে কিন্তু রেশিওটা আমাদের চেয়েছে। ওকে, প্রথমে এখানে আমাদের বলা হচ্ছে at 25 ডিগ্রি সেলসিয়াস ক্লোজ ভেসেল রয়েছে আর কন্টেইন ইকুয়াল অ্যামাউন্ট অফ মিথেন অ্যান্ড অক্সিজেন, ইকুয়াল অ্যামাউন্টের রয়েছে। তো আমরা অ্যামাউন্টটা আমরা এখানে কিন্তু কনসিডার করে নেবো একবার। অ্যামাউন্টটা আমরা এখানে ধরে নেবো লেট n mole of each gas, n mole of each। ওকে, আর এখানে আমাদের যেহেতু পার্শিয়াল প্রেশারটাকে বের করতে বলেছে, তাই আমাদের টোটাল প্রেশারের প্রয়োজন হবে। তো আমরা টোটাল প্রেশারটাকে আমরা কিন্তু ধরে নেব লেট ওকে অ্যান্ড টোটাল প্রেশারটা আমরা ধরে নিলাম PT। দিস ইজ টোটাল প্রেশার। ওকে, এখন আমরা মোল ফ্র্যাকশনটাকে কিভাবে বের করব? এখানে পার্শিয়াল প্রেশার জানতে চাওয়া হয়েছে, তো আমরা পার্শিয়াল প্রেশারটা কিভাবে বের করি? পার্শিয়াল প্রেশার দ্যাট ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন, এটাকে x দ্বারা ডিনোট করা হয়, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার। ওকে, আর এইখানে আমাদের মোল ফ্র্যাকশনটা কিভাবে বের করা হয়? মোল ফ্র্যাকশন এইটা আমাদের বের করা হয় মোল অফ দ্য গ্যাস আপন টোটাল মোল। অলরাইট, তো আমরা এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা আমরা এবার বের করে নেব। আমাদের যে কন্টেনারটা রয়েছে আমরা ধরে নিলাম এটা আমাদের একটা ক্লোজড ভেসেল। এই ভেসেলের মধ্যে আমাদের কিন্তু অক্সিজেন আর মিথেন গ্যাস রয়েছে। ওকে, আমি দুটো কালারে দুটো গ্যাস দেখালাম।
এইখানে আমাদের মিথেন গ্যাস যেটা রয়েছে CH4, এইটা রয়েছে আমাদের n মোল, আর আমাদের অক্সিজেন গ্যাস যেটা রয়েছে সেটাও আমাদের রয়েছে n মোল অক্সিজেন, দ্যাট ইজ অলসো n মোল। ওকে, তো আমাদের যে মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন সেটা আমাদের কি বেরিয়ে আসবে, দ্যাট ইজ মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন দ্যাট ইজ ইকুয়াল টু n মোল অফ অক্সিজেন, অ্যান্ড টোটাল মোল কত হয়ে যাবে, n মোল CH3 n মোল অক্সিজেন, দেন টোটাল মোল ইজ ইকুয়াল টু আবার 2n। তো আমাদের মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। অলরাইট, তো আর আমাদের টোটাল প্রেশারটা আমাদের পিটি ছিল, তো আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আমাদের কি বেরিয়ে আসবে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দ্যাট ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ইনটু টোটাল প্রেশার। ওকে, তো এইটা আমাদের বেরিয়ে আসবে পিটি বাই 2, মানে হাফ ইন্টু পিটি মিনস পিটি বাই 2। এবার আমাদের রেশিও যেটা জানতে চাওয়া হয়েছিল সেটা ছিল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন টু দ্য টোটাল প্রেশার। ওকে, মানে এই দুটো রেশিও জানতে চাওয়া হয়েছে। তো আমাদের পার্শিয়াল প্রেশার আমরা পেলাম পিটি বাই 2, অ্যান্ড দিস ইজ আওয়ার পিটি। এইখানে আমাদের টোটাল প্রেশারটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, আর আমাদের যে ফাইনাল আনসারটা আসবে দ্যাট ইজ আওয়ার হাফ। তো আমরা রেশিওটা কি পেলাম, হাফ। তো এইখানে আমরা আনসারটা মার্ক করে নেব। আনসার আমাদের কি হচ্ছে, ফাইনাল আনসার ইজ আওয়ার হাফ। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমাদের অ্যামোনিয়াম HCl গ্যাস তৈরি হচ্ছে। তো এই যে আমাদের রিয়াকশন যেটা দেওয়া রয়েছে NH4Cl সলিড দ্যাট গিভস NH3 গ্যাস অ্যান্ড HCl গ্যাস। ওকে, এইখানে আমাদের বলা হচ্ছে দ্য নাম্বার অফ ফেজেস ইন দ্য সিস্টেম। এই সিস্টেমে টোটাল ফেজেস কটা রয়েছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি here we have the solid phase in the reactant part, and in product part we have only one phase, that is our gaseous phase. Okay, তো আমরা টোটাল কটা ফেজ পাচ্ছি, this is solid phase, reactant সাইডে আমরা পাচ্ছি solid phase, and product সাইডে only one phase, that is gaseous phase। তো আমাদের টোটাল যে ফেজ সেটা হচ্ছে কিন্তু আমাদের আমরা দুটো ফেজ পাচ্ছি, একটা সলিড ফেজ আর একটা গ্যাসিয়াস ফেজ। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে ইন অ্যান আইসোথার্মাল প্রসেস, ওকে এটা সমীয় না, দিস ইজ সমষ্ণ প্রক্রিয়া, দিস ইজ সমষ্ণ প্রক্রিয়া। ওকে, in an isothermal process if 1 mole of an ideal gas expands from 1 liter to 5 liter, then what will happen to the internal energy, change in internal energy, delta U। ওকে, তো এইখানে আমাদের আইসোথার্মাল প্রসেস বলা হয়েছে। আইসোথার্মাল প্রসেস মানে কি, আমাদের নো চেঞ্জ ইন টেম্পারেচার, there is no change in temperature। আর টেম্পারেচার যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আমাদের ডেল্টা টি দ্যাট ইজ ইকুয়াল টু 0, ডেল্টা টি ইজ আওয়ার 0। অলরাইট, এইবার আমাদের এখানে আইডিয়াল গ্যাসের কথা বলা হচ্ছে, আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে ইন্টারনাল এনার্জি এটা উপরে লিখে নিই, ইন্টারনাল এনার্জি for an ideal gas only depends on temperature, শুধুমাত্র টেম্পারেচারের উপর কিন্তু সেটা ডিপেন্ড করে। ওকে, অথবা এটা আমরা বলতে পারি টেম্পারেচার চেঞ্জ, অথবা টেম্পারেচার লেখা যায়, এটা শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে। টেম্পারেচার যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু আমাদের ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ হবে না। অলরাইট, তো এইটা যদি আমরা ফর্মুলার সাহায্যে করতে চাই তাহলে আমাদের কাছে একটা ফর্মুলা রয়েছে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু NCV ডেল্টা টি। ওকে, এখানে আমাদের সিভিটা হচ্ছে আমাদের মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অ্যান্ড N ইজ আওয়ার টোটাল মোল। ওকে, আর ডেল্টা ইউ আওয়ার চেঞ্জ ইন আওয়ার ইন্টারনাল এনার্জি। ওকে, এইখানে আমাদের কি রয়েছে সেটা আমাদের জানার প্রয়োজন নেই, কিন্তু আমাদের অলরেডি জানি যে আমাদের যে ডেল্টা ইউটা রয়েছে, ডেল্টা টি দ্যাট ইজ আওয়ার 0, বিকজ দিস ইজ অ্যান আইসোথার্মাল প্রসেস। যেহেতু এটা আইসোথার্মাল প্রসেস তাই ডেল্টা ইউ আমাদের এখানে কি পেয়ে যাব, দিস ইজ N and CV into 0, and it comes out to be 0. ওকে, মানে কোনো চেঞ্জ ইন
ইন্টারনাল এনার্জি কিন্তু এখানে হবে না, মানে আমাদের ইন্টারনাল এনার্জি কিন্তু আমাদের সেম থাকবে। ওকে, ইন্টারনাল এনার্জি উইল রিমেইন দ্য সেম। ওকে, আর আমরা এখানে এটা না করেও কিন্তু আমরা করতে পারতাম, সহজেই করতে পারতাম, যেহেতু এটা আইডিয়াল গ্যাস আর দেওয়ার হচ্ছে আইসোথার্মাল প্রসেস অ্যান্ড ইন্টারনাল এনার্জি ফর অ্যান আইডিয়াল গ্যাস অল অনলি অ্যান্ড অনলি ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার। এখানে আমাদের টেম্পারেচারটা কোনো চেঞ্জ হচ্ছে না, তাই আমাদের ইন্টারনাল এনার্জিও কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, তো আমাদের সেটা কিন্তু সেম থাকবে। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে A moles of G plus B moles of H gives the product. In this reaction, when the concentration of the reactant H এর concentration যখন ডবল করা হচ্ছে তখন the reaction rate increases by 4 times, তখন reaction rate টা কিন্তু আমাদের 4 গুণ বেড়ে যাচ্ছে। Again আবার when the concentration of G, যখন G এর কনসেন্ট্রেশনটাকে ডবল করা হচ্ছে তখন কিন্তু আমাদের কিপিং দ্য H কনস্ট্যান্ট দ্য রিয়াকশন রেট ইনক্রিজেস বাই 2 টাইমস, তখন রিয়াকশন রেটটা কিন্তু আমাদের 2 গুণ বেড়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন? এই ক্ষেত্রে আমাদের রিয়াকশনের ওভারঅল অর্ডারটা আমাদের কি হবে? ওকে, তো আমাদের যে রিয়াকশনটা দেওয়া রয়েছে দ্যাট ইজ আওয়ার A মোলস অফ G প্লাস B মোলস অফ H গিভস দ্য প্রোডাক্ট। ওকে, এইখানে আমরা যদি রেটটা লিখতে চাই তাহলে আমাদের রেট অফ রিয়াকশন দ্যাট ইজ ইকুয়াল টু আওয়ার রেট কনস্ট্যান্ট ইনটু concentration of reactant G raised to the power the order of reaction with respect to G X into concentration of H raised to the power order of reaction with respect to H. ওকে, তো আমরা এইটা পেলাম। X and Y টা কি আমাদের? X and Y টা আমরা এখানে লিখে ফেলবো সাইডে, X, y are the order of reaction with respect to G and H. G and H এর রেসপেক্টে X and Y হচ্ছে অর্ডার অফ রিয়াকশন। ওকে, তাহলে আমাদের ওভারঅল অর্ডার অফ রিয়াকশনটা আমরা কি পাবো? আমাদের ওভারঅল অর্ডার অফ রিয়াকশন যেটা আমাদের আসবে, ওভারঅল অর্ডার অফ রিয়াকশন that is our X plus Y. ওকে, এইবার আমরা যদি এখানে X and Y টা ফাইন্ড আউট করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের ওভারঅল অর্ডার অফ রিয়াকশন যেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। ওকে, তো এইখানে আমরা কিন্তু X and Y টা ক্যালকুলেট করে নেব। যখন আমাদের H রিয়াক্ট্যান্টটা কিন্তু আমাদের যখন ডবল করা হচ্ছে, when H is doubled means H becomes 2H, then rate of reaction rate টা কি হচ্ছে? increases by 2 times, increased by 2 times, এটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যদি পুরনো এবং নতুন রেটের রেশিওটা লিখি তাহলে আমাদের কি দাঁড়াবে? রেট অফ নিউ রিয়াকশন and rate of old reaction, that is equal to rate constant তো আমাদের সেম থাকবে and concentration of G raised to the power X, that is our rate of reaction with respect to G, and আমাদের concentration of H যেটা আমাদের দ্বিতীয় ক্ষেত্রে দ্বিগুণ হয়ে গেছে, তো raised to the power Y, K into G into X, আর প্রথম ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশন H ছিল তো H টু দি পাওয়ার Y হয়ে যাবে। এইখানে আমরা যদি এটা ক্যান্সেল আউট করি তাহলে আমরা এখানে কি পাবো? K ক্যান্সেল আউট হয়ে যাবে, G টু দি পাওয়ার X and G টু দি পাওয়ার X উইল বি ক্যান্সেল আউট। ওকে, তো আর এই যে আমাদের রেট অফ রিয়াকশনের যে রেশিও সেটা আমাদের কি ছিল? দ্বিগুণ। এটা দ্বিগুণ হয়ে যাওয়ার মানে কি? যে আমাদের দুটো রেশিও যদি আমরা করি তাহলে সেটা কিন্তু আমরা 2 পাবো। ওকে, সেটা কিন্তু আমরা পাবো, সরি প্রথম ক্ষেত্রে কিন্তু এটা 4 গুণ হয়ে গেছিল না, এটা আমাদের 4 গুণ হয়ে গেছিল। প্রশ্নটা আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখবো আমরা 4 গুণ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা এটা পাবো 4। ওকে, কারণ রেট অফ নিউ রিয়াকশন এটাকে আমরা কি লিখতে পারবো? 4 টাইমস অফ রেট অফ ওল্ড রিয়াকশন, তাহলে এইটা যদি আমাদের কেটে যায় তাহলে আমরা 4 টাইমস পাবো, তাই না? তাহলে আমরা এটা
তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে আমরা চার্টটা কিভাবে পেলাম। ওকে, এরপরে আমরা 2h এই পাওয়ারটা যদি আমরা ভেতরে নিয়ে যাই তাহলে 2 টু দি পাওয়ার y ইন্টু h টু দি পাওয়ার y বাই h টু দি পাওয়ার y দ্যাট ইজ ইকুয়াল টু আওয়ার 4। ওকে, এইখানে আমরা আবার এগেন কি পাবো, এইখানে আমাদের h টু দি পাওয়ার y and h টু দি পাওয়ার এটা আমাদের কেটে যাবে, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার y 2 টু দি পাওয়ার y দ্যাট ইজ ইকুয়াল টু আমরা 4 কে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2। এইবার আমাদের এখানে দেখতে পাচ্ছি বেসটা আমাদের সেম আর আমাদের পাওয়ারটা আলাদা, তাহলে বেস যদি সেম হয় তাহলে আমরা পাওয়ারটাকে ডাইরেক্ট কম্পেয়ার করতে পারবো, মিনস দ্যাট ইজ ইকুয়াল টু y ইকুয়াল টু 2। তো আমরা এখানে পেলাম y ইকুয়াল টু 2। অলরাইট, এরপরে আমরা ওয়াইটাকে ক্যালকুলেট করব। সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, যখন ওয়াই ছিল আমাদের রেট কনস্ট্যান্ট, সরি এখানে আমরা ক্যালকুলেট করলাম ওয়াই, রাইট। এরপর আমরা এক্সটা ক্যালকুলেট করব ইউজিং দ্য জি। আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে যখন জি কে আমরা when g is doubled, যখন কনসেন্ট্রেশন অফ জিটাকে আমরা ডবল করে ফেললাম, মানে কনসেন্ট্রেশন অফ জি দিস ইজ ডাবলড, then reaction rate that becomes 2 times। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি নিউ অ্যান্ড ওল্ড রিয়াকশনের যদি আমরা রেশিওটা দেখি তাহলে আমরা সেটা 2 পাবো, রাইট, যেটা আমরা এই ক্ষেত্রে দেখলাম। তাহলে আমাদের রেট অফ নিউ রিয়াকশন দ্যাট উইথ রেসপেক্ট টু রেট অফ ওল্ড রিয়াকশন, এইটা আমরা কিন্তু 2 পাবো। আর এইটা আমরা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে লিখতে চাই দেন দ্যাট ইজ ইকুয়াল টু কে আর 2 টাইমস অফ জি raised to the power x into concentration of h raised to the power y by k। প্রথমে আমাদের কনসেন্ট্রেশন ছিল g and then x h এর পাওয়ার y, আর এটা ছিল আমাদের 2, যেহেতু রেশিওটা আমাদের 2 ছিল। এইখানে আমরা যদি কাটাকুটি করি তাহলে আমরা কি পাবো, h টু দি পাওয়ার y h টু দি পাওয়ার y টা কেটে যাবে, k and k কেটে যাবে। এরপর আমরা আরেকটু সিম্পলিফাই করব, এই যে পাওয়ারটা এটা আমরা ভেতরে নিয়ে আসবো, তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু কনসেন্ট্রেশন অফ g রেজ টু দি পাওয়ার x বাই কনসেন্ট্রেশন অফ g রেজ টু দি পাওয়ার x দ্যাট ইজ ইকুয়াল টু 2। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এগেইন এইটা আমাদের কেটে যাবে। এরপরে আমরা কি দেখতে পাবো যে 2 টু দি পাওয়ার x দ্যাট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেসটা সেম রয়েছে, তাই আমাদের পাওয়ারটা আমরা ডাইরেক্টলি কম্পেয়ার করে লিখতে পারবো x ইকুয়াল টু 1। তো এখানে আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু 1। ওকে, আমরা x অ্যান্ড ওয়াইটা পেয়ে গেলাম, তাহলে আমরা কিন্তু এবার অনায়াসে আমাদের যে রেট অফ রিয়াকশন সেটা কিন্তু আমরা এবার বের করতে পারবো। তো ওভারঅল অর্ডার অফ রিয়াকশন, এটা কি ছিল আমাদের x প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 দ্যাট কামস আউট টু বি 3। তো এইটা হচ্ছে আমাদের ওভারঅল অর্ডার অফ আওয়ার রিয়াকশন। তো এখানে আমাদের ফাইনাল অর্ডারটা আমরা কি পাবো, সেটা হচ্ছে আমাদের 3। ওকে, এরপর আমাদের বলা হচ্ছে যে ফর এনি সেল আন্ডারগোয়িং আ redox reaction means oxidation reduction reaction then EMF must always be, এখানে EMF টা অবশ্যই কি হতে হবে, ওকে, for undergoing the redox reaction। ওকে, আমরা জানি for the spontaneity of any reaction the delta G that is equal to NF of EMF of the cell। ওকে, এইখানে আমাদের স্পন্টেনিটি অফ রিয়াকশনের জন্য কিন্তু আমাদের ডেল্টা জি যেটা আমাদের সেটা কিন্তু আমাদের অবশ্যই নেগেটিভ হতে হবে। এইখান থেকে আমরা যদি ই সেলটা বের করার চেষ্টা করি তাহলে আমরা এখানে কি পাবো, যে আমাদের ডেল্টা জি বাই, সরি এখানে আমরা একটু ভুল হয়েছে দেখলাম, এইটা হবে আমাদের নেগেটিভ অফ NFE সেল। ওকে, তো এইখানে আমরা কি পাবো, বাই মাইনাস NF। ওকে, এখন আমরা জানি for spontaneity of the cell of the reaction, for spontaneity of reaction our delta G must be negative। ডেল্টা জি অবশ্যই নেগেটিভ হতে হবে। এখন ডেল্টা জি যদি নেগেটিভ হয়, ওপরে নেগেটিভ
নিচে নেগেটিভ, তাহলে আমাদের ওভারঅল যে টার্মটা আসবে ই সেল, সেটা কিন্তু আমরা ওভারঅল পজিটিভ টার্ম পাবো। তো আমরা কি পেয়ে গেলাম এখানে? ওভারঅল পজিটিভ টার্ম। অলরাইট, তো আমাদের যে ইএমএফ অফ দ্য সেল হবে দ্যাট মাস্ট বি পজিটিভ, দ্যাট মাস্ট বি পজিটিভ। ওকে, আমি এখানে একটা ফ্লো চার্ট বানিয়ে দিচ্ছি যেখানে তোমরা দেখতে পাবে ফর দ্য স্পন্টেনিটি অ্যান্ড নন স্পন্টেনিটি অফ রিয়াকশন কি কি ভ্যালু হতে পারে ডেল্টা জি অ্যান্ড ইএমএফ এর। এখানে আমি ফ্লো চার্টটা বানিয়ে দিচ্ছি। রেডক্স রিয়াকশন, ফর রেডক্স রিয়াকশন। ওকে, এখন এই রিয়াকশনটা যদি আমাদের স্পন্টেনিয়াস হয় অথবা ফিজিবল হয়, ফর স্পন্টেনিয়াস, if reaction is spontaneous or feasible, তখন সেই ক্ষেত্রে আমাদের যে ইএমএফ অফ দ্য সেল হবে, প্রথমে আমরা ডেল্টা জি এর কথা বলে নেব, আমাদের গিভস ফ্রি এনার্জি দ্যাট মাস্ট বি নেগেটিভ। ওকে, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ইএমএফ অফ দ্য সেল দ্যাট কামস আউট টু বি পজিটিভ। এবার আমাদের রিয়াকশন যদি নন স্পন্টেনিয়াস হয়, নন স্পন্টেনিয়াস অর নন ফিজিবল, তো এই ক্ষেত্রে আমাদের যে ডেল্টা জি হবে দ্যাট উইল বি পজিটিভ and our EMF of cell will comes out to be negative. Okay, এর পরের প্রশ্নে বলা হচ্ছে what is the order of ionic character among the compounds sodium iodide, potassium iodide and rubidium iodide. ওকে, এখানে প্রথম অ্যালকালি মেটালের আয়োডাইড দেওয়া রয়েছে, এদের এখানে আয়নিক ক্যারেক্টারটা আমাদের বের করতে বলা হয়েছে। তো অ্যাকর্ডিং টু ফ্যাজেন্স রুল আমরা কি জানি? অ্যাকর্ডিং টু ফ্যাজেন্স রুল আমরা জানি যে আয়নিক character that is directly proportional to the size of cation, এখন আমাদের সাইজ অফ ক্যাটায়ন যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের আয়নিক ক্যারেক্টারটাও বেড়ে যাবে। ওকে, তো দ্যাট ইজ মেজরলি ডিপেন্ডেন্ট অন দ্য সাইজ অফ ক্যাটায়ন। এখন আমরা এখানে যে আয়োডাইডগুলো দেখতে পাচ্ছি, এগুলো যদি আমরা প্রত্যেকটাকে ডিসোসিয়েট করি তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? Na প্লাস অ্যান্ড I মাইনাস, মানে প্রত্যেকটা থেকে আমরা এখানে কিন্তু অ্যালকালি মেটালসের ক্যাটায়নটা পাবো। ওকে, পটাশিয়াম প্লাস, এখান থেকে আমরা পাবো রুবিডিয়াম প্লাস। ওকে, এইখানে আমরা এই যে ক্যাটায়নগুলো দেওয়া রয়েছে এদের যদি আমরা অর্ডারটা দেখি, সাইজের অর্ডার, তো ফ্রম টপ টু বটম যদি আমরা মুভ করি তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? আমরা এখানে দেখতে পাবো যে টপ টু বটম আমাদের size of cation that is increasing, that means the ionic character that will also be increasing. তো উপর থেকে নিচে আয়নিক ক্যারেক্টার যদি বাড়ে তাহলে আমরা দেখতে পাবো from top to bottom it will have the increasing order. ওকে, তো আমাদের ফাইনাল অর্ডারটা আমরা কি পাবো? যে আমাদের রুবিডিয়াম আয়োডাইড will be more ionic than the potassium iodide, that will be more ionic than the sodium iodide. তো এইটা আমরা পাবো কিন্তু ফাইনাল অর্ডার। ওকে, আমরা এবার যদি ম্যাচ করিয়ে নিই অপশনটা, কোনটা ম্যাচ হচ্ছে? আমাদের ফার্স্ট অপশনটা কিন্তু আমাদের ম্যাচ করছে। এরপরে আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, দ্য নাম্বার অফ পসিবল আইসোমার্স ফর দ্য কম্পাউন্ড, আমাদের এইটা দেওয়া রয়েছে। ওকে, এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এইটা যদি আমাদের ডিসোসিয়েট হয় তাহলে আমাদের তৈরি হবে ক্রোমিয়াম NH3 3 পজিটিভ and chromium Cl6 3 নেগেটিভ। ওকে, এইখানে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো জিআই পাওয়া যাবে না। ওকে, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম অথবা অপটিক্যাল আইসোমেরিজম এর ক্ষেত্রে কিন্তু কোনোটাই পাওয়া যাবে না। ওকে, জিআই পাওয়া যাবে না, অ্যান্ড অপটিক্যাল আইসোমেরিজম এটাও কিন্তু পাওয়া যাবে না। অপটিক্যাল আইসোমার্স অ্যান্ড জিওমেট্রিক্যাল আইসোমার্স কোনোটাই থাকবে না। এর ক্ষেত্রে আমাদের পাওয়া যাবে কোঅর্ডিনেশন আইসোমার্স। তো সেটা কি কি থাকবে আমি সেটা একবার লিখে দিই। তো প্রথমে আমাদের যে কম্পাউন্ডটা দেওয়া রয়েছে সেটা নিজেই একটা আইসোমার হবে, NH3 chromium
Cl6, ওকে। এইটা আমাদের প্রথম দেওয়া রয়েছে, এইটা আমাদের প্রথম কোঅর্ডিনেশন আইসোমার হবে। এরপর আমরা যদি দুই লিগ্যান্ডের মধ্যে আমরা যদি এক্সচেঞ্জ করে ফেলি একটা অ্যামোনিয়া আর একটা ক্লোরিন, তাহলে আমরা একটা নতুন কোঅর্ডিনেশন আইসোমার পেয়ে যাব। ওকে, তো এইখানে আমরা NH3 whole 5 into Cl, we are just swapping one chlorine and one ammonium ion, one ammonia, okay, Cl5 আর আমরা এখানে একটা অ্যামোনিয়া এক্সচেঞ্জ করে ফেলেছি। ওকে, নেক্সট টাইমে আমরা যদি আর একটা করে ফেলি, তাহলে আমরা আর একটা নতুন কোঅর্ডিনেশন আইসোমার পেয়ে যাব, NH3 whole 4 Cl, chlorine Cl, this is Cl2, আর এখানে আমরা পাবো Cl4 into NH3, এটা আর একটা বেড়ে যাবে হোল টুয়াইস। ওকে, আমরা আর একটা যদি এক্সচেঞ্জ করে ফেলি, তাহলে আমরা পাবো Cr NH3 whole thrice Cl3, chromium Cl3 NH3 whole thrice। ওকে, এরপর যদি আমরা আরেকটা চেঞ্জ করতে যাই, তাহলে আমরা কিন্তু আবার আমাদের থার্ড কম্পাউন্ডটা পেয়ে যাব। ওকে, তো এটা কিন্তু আবার রিপিট হতে থাকবে, মানে আমরা যে ডিস্টিংক্ট আমরা যে স্ট্রাকচার পাবো, আমরা এই চারটা ডিস্টিংক্ট স্ট্রাকচার পাবো উইথ সেম ফর্মুলা। ওকে, স্ট্রাকচারটা আলাদা হবে কিন্তু ফর্মুলাটা সেম হবে। ওকে, তো আমরা চারটা এখানে কোঅর্ডিনেশন আইসোমার্স পাচ্ছি, দিস ইজ 1 2 3 অ্যান্ড দেন 4। তো আমরা চারটে আইসোমার পাচ্ছি, তো নাম্বার অফ আইসোমার্স দ্যাট ইজ আওয়ার 4। সো এটা আমরা চারটা পাবো। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে দ্য অ্যানালগ মিটার উইচ রোটেটস দ্য প্লেন পোলারাইজড লাইট টুয়ার্ডস দ্য লেফট, যেটা বাম দিকে ঘুরিয়ে দেয় লাইটটাকে, সেটাকে আমরা কি বলে থাকি? লিভো রোটেটরি বলে থাকি, লিভো রোটেটরি। ওকে, আর যদি রাইট শিফট করিয়ে থাকে, বাম দিকে ঘুরিয়ে দেয়, তখন আমরা সেই ক্ষেত্রে সেটাকে বলে থাকি ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি। এই ক্ষেত্রে আমাদের লেফট রোটেশন হচ্ছে, তাই আমরা এখানে এটাকে লিভো রোটেটরি বলবো। ওকে, সো দিস ইজ আওয়ার লিভো রোটেটরি। এরপর বলা হচ্ছে রিজন ফর ইউজিং দ্য অ্যালাম ইন ওয়াটার পিউরিফিকেশন। ওয়াটার পিউরিফিকেশনের ক্ষেত্রে অ্যালামটাকে কি জন্য ইউজ করা হয়? ওকে, অ্যালামটা হচ্ছে আমাদের কিন্তু অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, এটাকে আমাদের অ্যালাম বলা হয়, অ্যালুমিনিয়াম সালফেট, এইটাকে আমাদের কিন্তু ইউজ করা হয় ডিউরিং দ্য প্রসেস অফ ওয়াটার পিউরিফিকেশন। এটাকে কি জন্য ইউজ করা হয়? কারণ ইট কোয়াগুলেটস সাসপেন্ডেড ইম্পিউরিটিস ইন ওয়াটার, এটা সাসপেন্ডেড ইম্পিউরিটিস সাথে কিন্তু এটা গুলে যায়। ওকে, আর এই যে কোয়াগুলেটেড সাবস্টান্স, এইটাকে কিন্তু আমরা পরবর্তীতে রিমুভ করতে পারি বাই কোয়াগুলেশন অ্যান্ড ফ্লকুলেশন। ওকে, তো এটা আমি লিখে দিচ্ছি, বাই ফ্লকুলেশন অ্যান্ড কোয়াগুলেশন। তো রিমুভড বাই কোয়াগুলেশন and flocculation. ওকে, এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে which of the following alkali metal ions is capable of highest electrical conductivity or electrical transport in aqueous solution? aqueous সলিউশনের মধ্যে কোন আয়নটা আমাদের ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শো করবে? ওকে, সো আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির জন্য আমাদের ক্যাটায়নিক মোবিলিটি আমাদের রেসপন্সিবল রয়েছে, আর দ্যাট ইজ ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন দ্য হাইড্রেশন। ওকে, আমি রিলেশনটা এখানে লিখে ফেলি। এই টাইপের প্রশ্ন আমরা অলরেডি করে ফেলেছি, হাইড্রেশন অ্যান্ড মোবিলিটি অফ আয়ন্স, তো তোমাদের অনেকটা হেল্পফুল থাকবে এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে। আমি এখানে রিলেশনটা লিখে দিচ্ছি যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কার কার ক্ষেত্রে নির্ভর করে। তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি that is directly proportional to the mobility of ions, in aqueous solution.
mobility of ions in aqueous solution, okay, and that is inversely proportional to the extent of hydration. Extent of hydration, কতটা হাইড্রেশন হচ্ছে, extent of hydration, মানে যত বেশি হাইড্রেশন হবে তত কম মোবিলিটি থাকবে, তত কম ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থাকবে। তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি হওয়ার জন্য আমাদের হাইড্রেশনটাকে কম হতে হবে, কারণ হাইড্রেশন যত বেশি হবে অ্যাটমটা এফেক্টিভলি আয়নটা তত বেশি এফেক্টিভলি ভারী হয়ে যাবে, ওকে। তো তার মোবিলিটি কিন্তু ততটা কমে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যে অ্যালকালি মেটালের যে আমরা আয়নগুলো পাবো সেটা আমরা লিখে নেব লিথিয়াম পজিটিভ, সোডিয়াম পজিটিভ, potassium positive, rubidium positive, cesium positive, ওকে। ফ্রান্সিয়ামের প্রয়োজন নেই। আমরা উপর থেকে নিচে যদি মুভ করি ডাউন দ্য গ্রুপ, আমরা দেখতে পাবো যে আমাদের যে ক্যাটায়নিক সাইজ এটা কিন্তু আমাদের বেড়ে যাবে। ক্যাটায়নিক সাইজ যদি বেড়ে যায় তাহলে আমাদের চার্জ ডেন্সিটি এইটা কিন্তু আমাদের কমে যাবে। চার্জ ডেন্সিটি যদি কমে যায় তাহলে আমাদের হাইড্রেশন কমে যাবে। অলরাইট, আমাদের হাইড্রেশন কমে যাবে। হাইড্রেশন যদি কমে যায় তাহলে অ্যাকুয়াস মিডিয়ামে মোবিলিটি অফ দ্য আয়ন্স উইল ইনক্রিজ। মোবিলিটি কিন্তু এই ক্ষেত্রে বেড়ে যাবে। আর মোবিলিটি যদি বেড়ে যায় তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইট উইল ইনক্রিজ র্যাপিডলি, এইটা কিন্তু বেড়ে যাবে। তো আমরা ডাউন দ্য গ্রুপ যখন মুভ করব তখন আমরা দেখতে পাচ্ছি মোবিলিটি বেড়ে যাচ্ছে, হাইড্রেশন বেড়ে যাচ্ছে, হাইড্রেশন কমে যাচ্ছে, হাইড্রেশন কমে যাচ্ছে, মোবিলিটি বেড়ে যাচ্ছে, আর এর ফলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে। তো ডাউন দ্য গ্রুপ আমরা কিন্তু এখানে ইনক্রিজিং অর্ডার পাবো, ওকে। তো ডাউন দ্য গ্রুপ আমরা ইনক্রিজিং অর্ডার পাবো। তো হাইয়েস্ট যেটা আমরা পাবো, হাইয়েস্ট কার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সিজিয়াম পজিটিভ, ওকে। তো সিজিয়াম আয়নের ক্ষেত্রে, সিজিয়াম ক্যাটায়নের ক্ষেত্রে আমরা হাইয়েস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেখতে পাচ্ছি। তো দিস উইল হ্যাভ হাইয়েস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, তো আমাদের আনসার হয়ে যাবে সিজিয়াম পজিটিভ। এরপর বলা হচ্ছে which of the following metals is purified by the electric refining process? ইলেকট্রিক রিফাইনিং প্রসেসের মাধ্যমে কোন মেটালগুলোকে পিউরিফাই করা হয় এইটা আমরা জেনে থাকবো। অনেকেই জানো তোমরা ইলেকট্রিক্যাল রিফাইনিং প্রসেসের মাধ্যমে যে মেটালগুলোকে রিফাইন করা হয় তারা কিন্তু লেস রিঅ্যাক্টিভ হয়ে থাকে, ওকে। লেস রিঅ্যাক্টিভ মেটালগুলোকে কিন্তু করা হয়ে থাকে, লেস রিঅ্যাক্টিভ মেটালস। আর এরা কারা কারা হয়ে থাকে, দিস আর বেসিক্যালি কপার অ্যান্ড জিঙ্ক, ওকে। তো এখানে আমাদের অপশনে কপার রয়েছে, তো কপার আমাদের আনসার হয়ে যাবে। আর এখানে যে মার্কারি যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু আমাদের রুম টেম্পারেচারে লিকুইড থাকে, দিস ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। আর যেগুলো লিকুইড থাকে তাদের যে পিউরিফিকেশন প্রসেস সেটা কিন্তু আমাদের প্রেফারেবল থাকে ডিস্টিলেশন প্রসেসের মাধ্যমে। সো দিস ইজ পিউরিফাইড বাই ডিস্টিলেশন প্রসেস, যেহেতু এটা লিকুইড থাকে রুম টেম্পারেচারে। সো দিস ইজ পিউরিফাইড বাই ডিস্টিলেশন প্রসেস, ডিস্টিলেশন রাদার দ্যান দ্য ইলেকট্রিক রিফাইনিং প্রসেস, সেটা লেখা দরকার নেই, পিউরিফাইড বাই ডিস্টিলেশন প্রসেস, ওকে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে হাউ মেনি মোলস অফ K2Cr2O7 আর রিকোয়ার্ড টু অক্সিডাইজ 1 মোল অফ SN2+ আয়ন্স। তো SN2+ আয়নকে যদি আমরা অক্সিডাইজ করি তাহলে আমরা পাবো SN4+, ওকে। আমরা এইখানে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন হাফ রিয়াকশনটা লিখে ফেলবো, তারপরে আমরা ওভারঅল যে রিডক্স রিয়াকশন সেটা আমরা লিখবো। তো প্রথমে আমরা অক্সিডেশন হাফ রিয়াকশনটা লিখে নেব, যে অক্সিডেশন হাফ রিয়াকশন সেটা আমরা এখানে কি পাবো, SN2+, এইটা আমাদের অক্সিডাইজ হয়ে নিয়ে SN4+ আয়ন তৈরি করবে, ওকে। এরপর আমরা যদি রিডাকশন হাফ রিয়াকশনটা লিখে নিই, রিডাকশন হাফ রিয়াকশন এইখানে আমাদের SN2+ যদি অক্সিডাইজ হয় তাহলে কিন্তু আমাদের K2Cr2O7 এটা কিন্তু রিডিউস হবে। এইখান থেকে আমরা যে আয়নটা পাবো, এটা ডিসোসিয়েশনের পর আয়নটা পাবো আমরা Cr2O7 2-। তো এই আয়নের কিন্তু আমাদের এখানে কি হবে, রিডাকশন হবে। তো আমাদের এই যে Cr2O7 2-, এইটা কিন্তু আমাদের
রিডাকশন প্রসেসটা করবে, আমাদের হাফ রিয়াকশনটা হবে প্লাস 14H প্লাস 6 ইলেকট্রন, ইট উইল কামস আউট টু বি Cr3 প্লাস আয়ন, আর এটা হবে আমাদের দুটো অ্যান্ড 7H2O। ওকে, তো এইটা যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের ইলেকট্রনটা ক্যান্সেল আউট করার জন্য এটাকে আমাদের 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তো এটা আমরা ইন্টু 3 যদি করি তাহলে আমরা পাবো Sn2 প্লাস দিস ইজ 3 ইউনিট, দেন 3Sn4 প্লাস 6 ইলেকট্রন। এবার আমরা যদি এই ইলেকট্রন এই যে দুটো হাফ রিয়াকশন এটা যদি আমরা অ্যাড আপ করে ফেলি তাহলে কিন্তু আমাদের ইলেকট্রনটা এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, আর আমরা যে ফাইনাল রেডক্স রিয়াকশনটা পাবো সেটা আমরা লিখে নেব। সো কম্বাইনিং দ্য হাফ রিয়াকশনস, আমরা কি পাবো এখানে 3Sn2 প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস, এইটা আমাদের এখান থেকে দেবে, এটা কিন্তু আমাদের রিডিউস হয়ে যাবে, এটা অক্সিডাইজ হয়ে যাবে 3Sn4 প্লাস এটা রিডিউস হয়ে যাবে C2Cr2 3 প্লাস অ্যান্ড 7H2O। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে এক মোল K2Cr2O7 এইটা কিন্তু আমাদের ইউজ হচ্ছে, 1 mole K2Cr2O7 is used, 1 mole K2Cr2O7, এখান থেকে তো আমরা 1 mole Cr2O7 2 মাইনাস আয়নটা পাবো। তো 1 mole is used to reduce 3 mole Sn2 প্লাস আয়ন। ওকে, 3 মোল Sn2 প্লাস আয়নকে রিডিউস করতে আমাদের 1 মোল K2Cr2O7 এর প্রয়োজন হচ্ছে। তো আমাদের জানতে চাওয়া হয়েছে 1 মোল Sn2 প্লাস আয়নকে রিডিউস করতে আমাদের কত মোল K2Cr2O7 এর প্রয়োজন হবে। তো 3 মোলকে যদি আমাদের 1 মোলের প্রয়োজন হয় তাহলে আমাদের 1/3 প্রয়োজন হবে। ওকে, তো এখানে আমাদের ফাইনালি 1/3 প্রয়োজন হবে, 1/3 মোল উইল বি রিকোয়ার্ড, 1/3 মোল উইল বি রিকোয়ার্ড টু রিডিউস 1 মোল অফ দ্য Sn2 প্লাস আয়ন। তো আমাদের আনসার হয়ে যাবে 1/3 K2Cr2O7. So this will be our 1/3 mole. এর পরের প্রশ্নে বলা হচ্ছে in the presence of sunlight the monochlorination of 2-methyl propane produce. ওকে, 2-methyl propane এর এখানে monochlorination করা হচ্ছে। ওকে, এটা সানলাইটের প্রেজেন্সে হয়ে থাকে। সো আমরা 2-methyl propane দেখে নেব সেটা কীরকম হয়ে থাকে। সো আমরা প্রোপেন বানিয়ে নেব প্রথমে একটা CH3 CH2 CH3। সো দিস ইজ এ প্রোপেন, এখানে আমাদের সেকেন্ড পজিশনে আমাদের মিথাইল যুক্ত রয়েছে। সো দিস ইজ আওয়ার 2-methyl propane 1 2 3 অ্যান্ড দিস ইজ আওয়ার মিথাইল গ্রুপ। এইটাকে আমাদের মনোক্লোরিনেশন করা হচ্ছে। সো ইট উইল Cl2 অ্যান্ড দেন ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট মিনস HNew। এইখানে আমাদের কি হবে যে এখানে এটা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন হয়ে থাকে। এখানে কোন রিয়াকশনটা হয়ে থাকে? এখানে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন FSR। তো এর ধরুন আমাদের যে মেজর প্রোডাক্টটা হয় সেটা তখনই হবে যখন কোনো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টার্সিয়ারি একটা র্যাডিক্যাল। ওকে, হ্যাঁ, তো আমরা মেজর প্রোডাক্ট এখানে যেটা পাবো সেটা আমরা এখানে এই প্রোডাক্টটা পাবো CH3 Cl, এইটা আমরা মেজর প্রোডাক্ট পাবো কারণ এখানে আমাদের টার্সিয়ারি ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে। ওকে, তো দিস উইল বি মেজর প্রোডাক্ট। আর যেহেতু এখানে আমাদের সাবস্টিটিউশন কার হবে, এখানে সাবস্টিটিউশন হবে আমাদের 3 ডিগ্রি হাইড্রোজেনের। ওকে, তো এটা কিন্তু আমাদের বেশি ফেভারেবল হবে, তো এই জন্য আমাদের এটা মেজর প্রোডাক্ট তৈরি হবে। এখানে আমাদের বাকি যে 9টা আমাদের প্রাইমারি হাইড্রোজেন রয়েছে এদের সাবস্টিটিউশনের ফলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা আমাদের লেস ফেভারেবল হবে, মানে সেটা আমাদের মাইনর প্রোডাক্ট হয়ে যাবে। তো আমি যে কোনো একটা এখানে ইয়ে করে দিই, সাবস্টিটিউট করে দিই, তাহলে আমরা যে প্রোডাক্টটা পাবো এখানে CH3CH CH2Cl অ্যান্ড দেন CH3। তো এইটা আমাদের মাইনর প্রোডাক্ট হয়ে যাবে। ওকে, দিস ইজ মাইনর প্রোডাক্ট।
মাইনর। তো মেজর প্রোডাক্ট এটার নাম আমরা কি পাবো? 1 2 3। তো সেকেন্ড পজিশনে আমাদের মিথাইল যুক্ত রয়েছে, সো আর সেকেন্ড পজিশনে আমাদের যুক্ত রয়েছে ক্লোরিন। তো এটা হয়ে যায় আমাদের, এটা হবে আমাদের 2 ক্লোরো 2 মিথাইল। ইয়েস, প্রথমে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমাদের ক্লোরোটা প্রথমে আসবে, তো 2 ক্লোরো 2 মিথাইল 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। আর আমাদের মাইনার প্রোডাক্টে যেটা হবে সেটা হচ্ছে আমাদের 1 2 3 সেকেন্ড পজিশনে আমাদের রয়েছে। তো এটা হয়ে যাবে আমাদের 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। এটা হয়ে যাবে আমাদের 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। তো আমাদের মেজর প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, আর এটা হচ্ছে আমাদের মাইনার প্রোডাক্ট। দুটোই আমাদের কিন্তু মিক্সচারে থাকবে। আমরা অপশনটা দেখে নেব। 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন মেইন প্রোডাক্ট, ইয়েস। এখানে 1:1 হবে না, দুটো সেম হবে না, কারণ একটা মেজর একটা মাইনার হবে। এটা আমাদের মাইনার প্রোডাক্ট, এটা ভুল। মিক্সচার অফ 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন অ্যান্ড 2 ক্লোরো 1 মিথাইল প্রোপেন ইন 1:9 রেশিও। আচ্ছা, যেটা 1 রেশিওতে রয়েছে সেটা হচ্ছে আমাদের মাইনার প্রোডাক্ট। দিস ইজ মাইনার অ্যান্ড দিস ইজ মেজর। তো এটা আমাদের মিক্সচারে বেশি থাকবে, ইয়েস, দিস ইজ ডমিনেন্ট। তো আমাদের ফোর্থ অপশনটা কিন্তু আমাদের ভেরিফাই হচ্ছে। এইখানে আমরা বুঝতে পারছি আমাদের এই যে যেটা দেওয়া রয়েছে এইটা হচ্ছে আমাদের মাইনার প্রোডাক্ট, দিস ইজ মাইনার, অ্যান্ড এইটা যেটা আমাদের রয়েছে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, দিস ইজ আওয়ার মেজর প্রোডাক্ট। ওকে, আর মিক্সচার এটা 1:9 রেশিওতে প্রেজেন্ট থাকবে। ওকে, আজকে এই পর্যন্তই। আমাদের লেকচার পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। যারা জয়েন করোনি এই লিঙ্কের মাধ্যমে তোমরা একবার জয়েন করে নেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে অন, টেক কেয়ার, গুড বাই।